সংযুক্তের প্রসঙ্গে আমি মাহমুদুল হাসান আছি আপনাদের সঙ্গে। আসলে দেশের এই পরিস্থিতি তৈরি করে সরকার আসলে তার কি প্রাপ্তি হলো? সাধারণ মানুষের মনে এখনই এই প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। আমরা যদি দেখি যে সম্প্রতি আ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি বক্তব্য প্রকাশের পরিপ্রেক্ষিতে আসলে যে ধরনের আ ভাঙচুর এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের যে ঘটনাটি ঘটলো, এটি আসলে সরকার তার কি স্বার্থ হাসিল করল? এবং এতে তার আসলে কি প্রাপ্তি দাঁড়ালো? আমরা যদি একটু দেখি যে আমরা কিন্তু অনেকদিন যাবতই দেখছিলাম যে আওয়ামী লীগের সভানেত্রী যিনি আছেন উনি দেশ-বিদেশে বিভিন্ন প্রোগ্রামে তার বক্তব্য দিয়ে বেড়াচ্ছিলেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড উনি আবার রিভিল করার চেষ্টা করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা খুব সম্প্রতি একটি পোস্ট দেখতে পাই যে ছাত্রলীগের অফিসিয়াল পেজে উনি আসবেন এবং উনি এসে উনার বক্তব্য দিবেন। কিন্তু আমরা দেখলাম যে এই বক্তব্যে দেওয়ার পরিপ্রেক্ষিতে একজন সমন্বয়ক ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে উনারা মিছিল করবেন, এটা আটকাবেন। প্রয়োজনে তারা বুলডোজার মিছিল করবেন। বুলডোজার মিছিল দিয়ে তারা যে ধরনের ফ্যাসিবাদের তাদের ভাষায় যে ধরনের চিহ্ন আছে সবগুলোকে তারা ধূলিসাৎ করে দিবেন, মিশিয়ে ফেলবেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ৩২ নম্বরের যে বাসাটা ছিলেন, সেই বাসাটা তারা ভাঙচুর করলেন। তারা অগ্নিকাণ্ড চালালেন এবং বুলডোজার দিলে তাদের কথা মতো তারা আসলে ভাঙলেন। এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে সারা দেশেই বিভিন্ন জায়গায় আসলে তা বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা ভাঙচুর এবং বুলডোজার চালানো এবং অগ্নিসংযোগ দেওয়া মতো ঘটনা ঘটলো। তারই কিছুদিন পর আমরা দেখলাম, তার ২-১ দিন পর আমরা দেখলাম যে গাজীপুরে যখন সাবেক একজন মন্ত্রীর বাসায় এরকম হামলা করার চেষ্টা করা হলো, সেখানে স্থানীয় মানুষ আ এবং অনেকে বলছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধার মুখে ছাত্ররা পড়েছেন এবং সেখানে গুরুতর জখম অনেকে হয়েছেন। সেখানে ছাত্রদের সাথে স্থানীয় মানুষ কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় ধরনের একটি কনফ্লিক্ট হয়। যে কনফ্লিক্ট এর এগেইনস্ট এ আমরা দেখলাম যে অপারেশন ডেভিল হান্ট নামক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আ অপারেশন পরিচালনা করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হলো। আসলে এতে বাংলাদেশ এবং কি হাসিল করলো? এই সরকার কি হাসিল করলো? দেশ দেশের পরিস্থিতি এমনি অনেক খারাপ যাচ্ছিল। দেশের অর্থনৈতিকভাবে বলুন এবং দেশের ব্যবসা-বাণিজ্যের অবস্থা বলুন এবং সাধারণ মানুষের আস্থার দিক দিয়ে বলুন, এই সরকার বারংবারই আসলে প্রত্যেকটি বার মানুষকে আশাহত করছে। যেমন সাধারণ মানুষ এ ধরনের পরিবেশ পরিস্থিতি কিন্তু আসলে প্রত্যাশা করেন না। যে ধরনের পরিবেশ পরিস্থিতি মানুষ এখন দেখছেন। এই যে আসলে এই কনফ্লিক্ট টি লাগার কারণে যে ধরনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি অপারেশনস এর প্রজ্ঞাপন দেওয়া হলো, এর কারণে দেশে কিন্তু একটি ভীতি বিরাজ করছেন। দেখুন এই সরকার আসলে কি হাসিল করেছেন? এই সরকারের প্রধান এবং প্রথমতম কাজ ছিল যে তাদের একটি অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করা। এই নির্বাচন পরিবেশ তৈরি করার জন্য তারা বলেছেন তাদের কিছু সংস্কার প্রয়োজন। সমাজের দেশের প্রত্যেকটি মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন যে, যে ধরনের সংস্কার দরকার তারা যেন করে খুব দ্রুত সময়ে নির্বাচনটি করে দেয়। কিন্তু যখন আ এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি বক্তব্যতে আসলো, একটি পডকাস্টের মধ্যে আসলো যে উনি এই সরকারে থেকেই ছাত্রদেরকে আসলে রাজনীতিতে প্রভাবিত করছেন এবং তাদেরকে নির্বাচনে আসার এবং দল গঠন করার জন্য একটি রাস্তা তৈরি করে দিচ্ছেন। সেই দিন থেকে সাধারণ মানুষ এবং বাংলাদেশের যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন বিভিন্ন দলের, ডক্টর ইউনূস এবং এই সরকারের উপর আস্তে, আস্তে কিন্তু আস্থা হারাচ্ছিলেন। তো আস্থা হারানোর এক পর্যায় পর যখন দেশে এরকম নৈরাজ্যপূর্ণ একটি অবস্থার সৃষ্টি হলো, এই দায় কিন্তু এই সরকারের নিতে হবে। এবং শুধু এই দায় সাধারণ মানুষেরই না, আমরা যদি একটু বহির্বিশ্বের মিডিয়ার দিকে তাকাই, আমরা কিন্তু বহির্বিশ্বের মিডিয়াতে দেখব বহির্বিশ্ব কিন্তু এই বিষয়গুলো ভালো চোখে দেখেননি। ডক্টর ইউনূসের সঙ্গে বহির্বিশ্বের অনেকের সাথে অনেক ভালো সম্পর্ক রয়েছে। এই জবাব কিন্তু ডক্টর ইউনূসকে শুধু দিতে হবে না, এই জবাব কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে দিতে হবে। আরেকটু এখানে আসলে একটু একত্রে করতে চাই। আমি সবসময় বিগত সরকারের যে সভানেত্রী ছিলেন তার মুখে এবং এই সরকারের কারো মুখে যে আমরা শুনছি যে বু বু আ মানে বহির্বিশ্ব থেকে তাদের উপরে চাপ আসছেন এবং বিভিন্ন দেশ, ভারত কেউ আগে এখন এখন যারা সরকারে আছেন তারা ভারত এবং যারা বিগত সরকারে রয়েছেন তারা বিভিন্ন দেশকে ইন্ডিকেট করে বলেছেন যে আসলে তারা চেষ্টা করছেন দেশের ভিতরে যেন অস্থিতিশীল অবস্থা একটু তৈরি হয়। আপনি যখন জিওগ্রাফিক্যালি একটু ভালো অবস্থানে থাকবেন, এটা তো হওয়াটা স্বাভাবিক। এবং যারা
চেয়ারে বসবেন, যারা এই সরকারের প্রতিনিধিত্ব করবেন, তাদের তো এতটুকু কর্মক্ষম হতে হবে যে অন্য দেশ থেকে যদি কোনো ধরনের বহির্বিশ্ব থেকে চাপ কিংবা এ ধরনের রাজনৈতিক প্রোপাগান্ডা করে তাদেরকে আসলে সরিয়ে ফেলতে চায়, এগুলো তো আসলে আপনাদেরই টেকেল দেওয়ার কথা। কিন্তু আমরা দেখছি যে আপনারা আসলে যারাই ক্ষমতায় যাচ্ছেন তারা সবার আগে তার স্বার্থ দেখছেন। আমি বিগত সরকারের মতো এই সরকারেরও বলব, এই সরকারের কথাও বলব। বিগত সরকার যেমন ক্ষমতায় থাকার জন্য তাদের যেকোনো ধরনের রাতের নির্বাচন থেকে শুরু করে প্রশাসনে তাদের লোকজন দিয়ে এবং তাদের আত্মীয়স্বজন দিয়ে যেভাবে আসলে নির্বাচনটি করে তারা আসলে ক্ষমতায় থাকতে চেয়েছিল, এই সরকারের বেলাতেও কিন্তু আমরা এরকম দেখছি। এই সরকার কিন্তু আমরা বারংবারই দেখছি যে আসলে মানুষের কথা চিন্তা করছে না। তারা কিছু হলেই বলছে যে যারা ছাত্র, যারা এই গণঅভ্যুত্থান করেছেন এবং তাদেরকেই প্রাধান্য দিয়ে আসলে তাদের নাম ভাঙিয়ে আমি বলব, তাদের উপরে আসলে তারা ভর করে তাদের যে প্রত্যাশিত আশা এবং আকাঙ্ক্ষা আছেন সেগুলো পূরণ করতে যাচ্ছেন। আমি দেখি যে তার কিছু বক্তব্যতে, যেমন তার একটি বিতর্কিত বক্তব্য রিসেট বাটন। যে রিসেট বাটনে বলা হয়েছিল যে ৭১ এ যা হয়েছিল, মানে ব্যাপারটি যদি এরকম ধরি যে অতীতে যা হয়েছিল তা আবার নতুন করে এই ছাত্ররা শুরু করবেন। বাংলাদেশ যে আমরা একটি দেশ বলি, ১৯৭১ সাল যদি না সংগঠিত হতো তাহলে কি বাংলাদেশ নামে কোন দেশ থাকতো কিনা? এবং এই বাংলাদেশে গণঅভ্যুত্থান করে কোন ধরনের রিসেট বাটন করা যাবে, এ ধরনের কোন চিন্তা এবং কথা বলার সুযোগ থাকতো কিনা? এই প্রশ্নটি আসলে রয়ে যায়। আসলে এই সময় যারা ১৯৭১ এবং ২৪ কে যারা একই দাঁড়িপাল্লায় মাপছে কিংবা মাপার চেষ্টা করছে, কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বড় বুলি এবং বক্তৃতা ছাড়া মানে করছেন, তারা আসলে যার স্বার্থের দিকে দেখছেন, তারা আসলে দেশের স্বার্থের দিকে তাকাচ্ছেন না। কারণ আপনি যদি দেশের স্বার্থের দিকে তাকান, তাহলে ৭১ এবং ২৪ কে কখনোই আপনি একসাথে করতে পারবেন না। আমার কাছে যদি বলেন, ৭১ এর তাৎপর্য অনেক বড়, ২৪ এর তাৎপর্য তার থেকে কিন্তু খুব কম না। কিন্তু আপনি যদি ২৪ এর জন্য ৭১ কে প্রত্যাখ্যান করেন, তাহলে আপনার যে নিজস্বতা, আপনি যে একজন বাংলাদেশী, সেটা নিয়েই কিন্তু আসলে প্রশ্ন রয়ে যায়। কারণ বাংলাদেশ তো আসলে ২০২৪ সালে স্বাধীন হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। আমরা বিভিন্ন সময় দেখি এই সরকারে যারা ক্ষমতায় আছেন এবং যারা ছাত্র সমন্বয়ক আছেন, তাদেরকে কথাবার্তায় যে সবসময় ৭১ কে খাটো করে কথা বলার জন্য তাদেরকে আমরা সাধারণ মানুষ কিন্তু আসলে সাধারণ মানুষের কাছে তাদের কথাবার্তার মাধ্যমে এই মেসেজ যায়। এখন তারা যদি বলে যে আমরা ৭১ কেও ধারণ করি, আসলে মানুষের মুখে বলা এবং মানুষের কর্মেতে কিন্তু আসলে আ ফুটে ওঠে না সেম ধরনের কাজ। তখনই কিন্তু আসলে মানুষের মনে প্রশ্ন জাগে। আমরা যদি আরেকটি বিষয় দেখি, এই কোন সরকার কি তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে এ ধরনের অগ্নিসংযোগ এবং ভাঙচুর আ আসলে সমর্থন করতে পারে কিনা? এটাও আসলে আমার জানা নেই। কারণ আমরা দেখলাম যে আসলে আ যে বুলডোজার গুলো দিয়ে ভাঙা হচ্ছে, কিছু জায়গা থেকে আসলে মানুষ বলছেন যে এগুলো আসলে সরকারি কাজে বিভিন্ন সিটি কর্পোরেশনের বুলডোজার এখানে ব্যবহার করা হয়েছে। সেখানে পুলিশ প্রশাসনের থাকার কথা ছিল। সেখানে আর্মি গিয়ে এবং ফিরে এসেছেন। তো এই সরকারের প্রতি আসলে কি মেসেজ যাচ্ছে মানুষের প্রতি? এই সরকার তো সবার আস্থা এবং ভালোবাসায় এই সরকারটি গঠন হয়েছিল। বাংলাদেশ আরো একবার পেছাচ্ছে এবং মানুষের যার দলীয় স্বার্থের কারণে আসলে বারবার বাংলাদেশের নাগরিক যারা আছেন তারা বারবার প্রতারিত হচ্ছেন। তাহলে কি বাংলাদেশ এবারেও প্রতারিত হবে? এই প্রশ্নটিও আপনাদেরকে সামনে রেখে আজকে আমি এই প্রসঙ্গ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।